নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। আজকে বাজেট পেশ করা হয়েছে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, টানা অষ্টমবারের মতো বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং আজকের এই বাজেটকে ঘিরে রীতিমতো সাধারণ মানুষ, মধ্যবিত্তের একটা প্রত্যাশা অনেক ছিল এবং সেই মোতাবেকও আজকে এই বাজেট পেশ করা হয়েছে। এবং কতটা প্রত্যাশা পূরণ হয়েছে সেটা হচ্ছে আজকে সর্বপ্রথম প্রশ্ন থাকছে। কিন্তু সেই জায়গা থেকে আজকে বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 বাজেটকে ঐতিহাসিক এই মুহূর্তে বলতে নারাজ ত্রিপুরার একাংশ জনগণ। আমাদের জন্য কি রয়েছে? কেন্দ্রকে আজকে পাল্টা প্রশ্ন আজকে ছুড়ে দিয়েছেন ত্রিপুরার নাগরিকরা। বলতে পারেন শহরবাসীর আজকে একাংশের মধ্যে প্রশ্ন। আজকে গোটা দিন আমরা রয়েছি এই বাজেটকে কেন্দ্র করে। এবং আজকের এই বিষয় নিয়ে শুরুতেই আমি শোনাবো সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি জানিয়েছেন আজকে পার্লামেন্টের বাইরে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেরকম বলেছেন যে এটা সাধারণ মানুষের বাজেট এবং কৃষকদের জন্য বাজেট, গরিব মানুষের বাজেট, মহিলাদের জন্য বাজেট, ইউথের জন্য বাজেট, যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে তাতে যেমন মিডল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে 12 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে। আমারও এক্সপেকটেশন ছিল না, আমি হয়তো ভেবেছিলাম 10 লাখ অবধি নো ট্যাক্স হবে, 7 থেকে 10, 7 থেকে একবারে 12। এই যে লম্বা জাম, আমাদের মিডল ক্লাস যে সোসাইটি আছে, সমাজ আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেজেবিলিটি বাড়বে, দেশের অর্থনীতিতে একটা বুম আসবে, মিডল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে। কৃষকদের জন্য যেমন মাননীয় প্রধানমন্ত্রী পিএম ধনধান্য কৃষি যোজনা যেটা ঘোষণা হয়েছে, যে এই ভারতবর্ষের 100খানা ব্লক যেখানে 100খানা ডিস্ট্রিক্ট যেখানে কম উৎপাদন হয়, এরকম কম উৎপাদনশীল জেলাগুলোকে বেছে নিয়ে রাজ্য সরকারের সাথে কর্পোরেশন এবং তাদের সাথে কোলাবোরেশনে 1.7 করোড় ফার্মার অর্থাৎ 1.7 কোটি ফার্মার্সকে, কৃষককে সহায়তা দেবে এবং এর ফলে এই সমস্ত যে এগ্রিকালচারের যে ব্যাকওয়ার্ড বা পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে তার উৎপাদনশীলতা বাড়বে। আমরা ইউরিয়ার ক্ষেত্রে আত্মনির্ভরতা আনার জন্য আসামে একটি ইউরিয়া তৈরির কারখানা তৈরি হচ্ছে। বিগত দিনে আমাদের সরকার ইউরিয়া তৈরির কারখানা করেছে, কারণ আপনারা জানেন যে আমাদের দেশে ভর্তুকিতে ইউরিয়া কৃষকদেরকে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর আমলে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম বাড়লেও আমরা ইউরিয়ার দাম দেশের মধ্যে বাড়তে দিইনি এবং বেশিরভাগ ইউরিয়াটা কিন্তু ভারতবর্ষকে ইম্পোর্ট করতে হয়, দেশে তৈরি হয় না, বাইরে থেকে নিয়ে আসতে হয়। সেই দিকেও এটা একটা বিরাট বড় পদক্ষেপ বলে মনে হয়। এবং তার সাথে সাথে আমি যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাইব যে বেশ কিছু ওষুধ, 36খানা ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধির ওষুধের উপর থেকে কাস্টম ডিউটি 0 করে দেওয়া হয়েছে। এটা একটা বিরাট বড় পদক্ষেপ এবং আমার মনে হয় এটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আগামী দিনে এটা পরিগণিত হবে। প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বিশেষভাবে ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে, এটাও একটা বিরাট বড় পদক্ষেপ। আরও এমএসএমই থেকে শুরু করে সব ক্ষেত্রকে টাচ করা হয়েছে, যার মাধ্যমে ইউথদের আস্তে আস্তে কর্মসংস্থান বাড়বে এবং আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে এবং এর ফলে দেশের অর্থনীতি আরও ভালো হবে। সুকান্তদা, অভিষেক। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। আজকে অধিবেশন চলাকালীন তিনি বক্তব্য রেখেছেন পার্লামেন্টের বাইরে এবং তিনি বলেছেন মহিলাদের জন্য আজকে বাজেট পেশ করা হয়েছে, সেই সঙ্গে গরিব মানুষের জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। যাই হোক, আজকে আমাদের বাজেটে এই মুহূর্তে বিশিষ্ট অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই আমি যাব, আমাদের সঙ্গে রয়েছেন স্বপন বণিক, সিপিআইএম এর নেতা। আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভে। এবং একই সঙ্গে আমার আরো ডান পাশে রয়েছেন উত্তম দাস, অর্থনীতিবিদ। আপনাকেও নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। আমি আপনার কাছে যাব, উত্তম বাবুর কাছে, এবং সেই সঙ্গে জানবো আজকের যে এই যে বাজেট পেশ করা হয়েছে, সাধারণ মানুষের একটা আশা থাকে, প্রত্যাশা থাকে, বিশেষ করে মধ্যবিত্তের একটা প্রত্যাশা থাকে, কতটা পূরণ হয়েছে? নমস্কার, I am thankful to News Vanguard for inviting me here. বাজেটে আজকে কতটা আশা প্রত্যাশা পূর্ণ হয়েছে সেটাতে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে বাজেটের আগে যে গতকালকে
যে ইকোনমিক সার্ভে রিপোর্টটা পেশ করা হয়েছিল সেটাতে কি কি ইঙ্গিত দেওয়া হয়েছিল, সেটার সাথে আজকের বাজেটের কতটা মিল রয়েছে, সেটাকে সামনে রেখে মাথায় রেখে বাজেটটা তৈরি হয়েছে কিনা, সেটা আমার মনে হয় আগে একটু আলোচনা করা দরকার। তো ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া, আমাদের ইকোনমিক অ্যাডভাইজার অফ ইন্ডিয়া মিস্টার অনন্ত নাগেশ্বর গতকালকে যে রিপোর্টটা তৈরি করেছিলেন এবং আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার এটা কালকে পার্লামেন্টে যেটা টেবিলে প্লেস করেছেন, সেখানে কয়েকটি ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছিল, মানে সার্ভেতে যেটা উঠে এসছে তার মধ্যে একটা ছিল যে আমাদের যে জিডিপি গ্রোথ রেটটা এটা একটু অ্যালার্মিং পজিশনে আছে, সেটা একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। সেটা গত বছর যেটা 6.8 যে পার্সেন্ট বলা হচ্ছিল, সেটা বলা হচ্ছে কামিং ইয়ারে সেটা হয়তো 6.3 থেকে 6.8 এর মধ্যে হয়তো এটা চলাফেরা করবে, এই ধরনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। জিডিপির যে ইয়েটা দেওয়া হয়েছে 2025-26 সেটা বলা হচ্ছে এটা 6.3 থেকে 6.8 এর মধ্যে হয়তো থাকবে। তারপরে বলা হচ্ছে যেটা ইন্ডিয়ান ইকোনমিতে মহিলাদের যে একটা ভূমিকা, যে ভূমিকাটা যেটা মানে শুরু করা হয়েছিল আগের বাজেটগুলিতেও এটা দেখা গেছে, ইকোনমিক সার্ভেতে যেটা বলা হচ্ছে এটার মধ্যে একটা একটু ডিসপ্যারিটি দেখা যাচ্ছে, এটার উপরে জোর দেওয়ার জন্য বলা হচ্ছে। সেলফ এমপ্লয়মেন্ট যেটা বলা হচ্ছে সেটা অবশ্যই একটু পজিটিভ সাইড আছে মনে বলা হচ্ছে, যেটা আগে যেটা 52.2% সেটা বেড়ে দাঁড়িয়েছে 58.4%, অর্থাৎ 52.2% যেটা 2017-18 যেটা ছিল সেটা এখন 2023-24 এসে দাঁড়িয়েছে 58.4%। এগুলো কিছু কিছু ব্যাপার। এবং এগ্রিকালচারে যেটা বলা হচ্ছে, এগ্রিকালচারের একটু যার জন্য আমাদের যেটা হচ্ছে একটু স্লো ডাউন, এটার উপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। ফরেন ইনভেস্টমেন্ট সেটা বলা হচ্ছে সেটা বেড়েছে। এইগুলো ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্টটা সাবমিট হয়েছে তার মধ্যে মেজর এই যে কটা পয়েন্ট বলা হয়েছে। এখন আমরা আসি বাজেটে। আজকের যে বাজেট আপনি যেটা বললেন এটা ঐতিহাসিক কিনা, আমি একটা পার্ট নিয়ে বলতে চাই। দীর্ঘ বছর যাবত আমি আপনাদের এখানেও কয়েকবার এই বাজেট নিয়ে আলোচনা করতে এসেছিলাম। আমাদের এক্সপেকটেশন ছিল মধ্যবিত্তদের একটা সুরাহার রাস্তা। বারবারই মধ্যবিত্তরা কতগুলো বাজেটে হতাশ হয়েছে, অনেকটা হতাশ হয়েছে। এবার এটা আশ্চর্যজনকভাবে একটা পরিবর্তন এসছে। আমি বলবো কেমন পরিবর্তন এসছে, যেখানে মধ্যবিত্তরা যারা ডাইরেক্ট ট্যাক্স পেমেন্ট করে তাদের একটা বিশাল সুবিধা হয়েছে। এবং সেটা শুধু মধ্যবিত্তদের সুবিধা হয়নি, সেটা যদি আমরা চিন্তা করি দেখবেন আমাদের যারা ডাইরেক্ট ট্যাক্স পেমেন্ট করে তাদের সংখ্যা ভারতবর্ষে ডাইরেক্ট যে ট্যাক্স রিটার্ন ফাইল করেন, এটা একটা সার্ভেতে যা দেখা যাচ্ছে মোর অর লেস 7-8 crores। তার মধ্যে মধ্যবিত্তের একটা সংখ্যা রয়েছে, বিশাল সংখ্যা। এই সংখ্যাটা সাথে এবারের বাজেট এই সংখ্যাটাকে একটা বিশাল রিলিফ দেওয়া হয়েছে। এবং এর সাথে সাথে আমি বলবো যে রিলিফটা দেওয়া হয়েছে মধ্যবিত্তদের, এই যে 12 লাখ ইনকাম পর্যন্ত যেটা ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছে, এটা যেটা নিউ ট্যাক্স রেজিমে যেটা
লাস্ট ইয়ারও যেটা ছিল 7 লাখ অব্দি, এই বছর এটাকে মানে এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমি বিশেষ করে আমি এই লাইনে আমার যে অভিজ্ঞতাটা ছিল আমি অতটা প্রত্যাশা করিনি, তার থেকে বেশি হয়ে গেছে মনে হচ্ছে, মানে প্রত্যাশার বাইরে হয়ে গেছে। একেবারে আপনার কাছে আরো আমরা আসবো, এবং এই মুহূর্তে আমি যাব যারা সাধারণ নাগরিকরা রয়েছে, ত্রিপুরার জন্য কতটা আজকে ভাবা হয়েছে আজকে এই বাজেটে। সাধারণ নাগরিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের আজকের দিনে কি প্রতিক্রিয়া শুনুন। সরকারের কাছে এটা প্রত্যাশা রাখি যে প্রত্যেকটি জিনিসপত্রের দাম যাতে আমাদের নাগালের মধ্যে থাকে। বাজারের যে ঊর্ধ্বমুখী যে জিনিসপত্রের দাম সেটা যাতে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সাধারণ মানুষ যাতে ক্রয় করতে পারে, এটাই আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করি। এবং আমরা সরকারের কাছে এটাও প্রত্যাশা করি যাতে আগামী দিন আমাদের যাতে কর্মসংস্থান হয়, যাতে আমরা কিছু একটা করে অন্তত আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি, এই আশা আমরা সরকারের কাছে রাখছি। তো সেক্ষেত্রে আজকে বাজেটে বলা হয়েছে যে জীবনদায়ী ওষুধের উপর থেকে 5% কর ছাড় দেওয়া হয়েছে। এতে করে আপনি সাধারণ নাগরিক হিসেবে কতটা? এটা তো ভালো উদ্যোগ আমাদের সরকার আমাদের ওষুধপত্রের উপর, কারণ জীবনদায়ী ওষুধ দেখেন আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তো জীবনদায়ী ওষুধের উপর কর কমিয়েছেন, তার জন্য আমি সরকারকে সাধুবাদ জ্ঞাপন করছি। এবং আরও যদি সম্ভব হয়, যদি একটু কমানো যায়, সেইটা যাতে সরকারের দৃষ্টি রাখেন, সেটা আমি আশা করছি। আমি আপনার কাছে যাব, এই যে আজকে 5% কর ছাড় দেওয়া হয়েছে, এতে করে কি আপনারা আদৌ স্বস্তি লাভ এসেছে আপনাদের? আমার তো মনে হয়েছে যে আগে যে অনেক আগে ছিল যে হাসপাতালে ওষুধ ফ্রি দেওয়া হতো, সেরকম তো এখন দেখা যায় না, সবই কিনে নিতে হয়। তার জন্য বলছি যে সরকারি অনেক গরিব মানুষ আছে, একটা ওষুধের জন্য মারা যাবে। তার জন্য ভাবছি আমার মানে সরকারি কিছু ওষুধ ব্যবস্থা করলে আমার গরিব মানুষ বাঁচবে। এছাড়া এই বাজেটে প্রতিনিয়ত যে জিনিস আমরা প্রয়োজন লাগে, যেমন রান্নার গ্যাস, এইসব জিনিসের কর বাড়িয়ে দিচ্ছে, ইলেকট্রিক বিল বাড়িয়ে দিচ্ছে, একদিকে বাড়াচ্ছে আর দিকে কমাচ্ছে। একটা ওষুধের দাম একটু কমাচ্ছে না, আর অন্যদিকে আপনার এই গ্যাসের দাম, ইলেকট্রিক বিল সব কিছু বাড়িয়ে দিচ্ছে। এতে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। অনেক মানুষ, গরিব মানুষ, তার একটা কাঠের জিনিস কিনে করে ক্রয় করে খাইতে হয়, এটা পাচ্ছে না। অনেক খুবই মানে বাজেট দেখাচ্ছে একদম 5% যে ওষুধের কমাচ্ছে, সেটা নয়। সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে মানুষের নজর দিতে হবে, কারণ যেটা দিয়ে সে মানুষ চলে, যেটা নিয়ে সেটা খাওয়া দাওয়া করবো, চলবে, এইসব জিনিসে একটু নজর দিতে হবে সরকার। এই যে আপনি গ্যাসের কথা বললেন, আজকে আমরা বাজেটের আগেই আমরা দেখেছি যে রীতিমতো 7 টাকা কমানো হয়েছে পার সিলিন্ডার পিছু, তাও বাণিজ্যিক ক্ষেত্রে, কিন্তু গৃহস্থলীর গ্যাসের সিলিন্ডারের দামটা কমানো হয়। তাহলে কি আপনারা আদৌ খুশি বা সেক্ষেত্রে প্রত্যাশা রেখেছিলেন যে কমানো হবে? কমানো হওয়ার দরকার ছিল, কমায়নি। একটা জিনিস অনেক সময় কীরকম দেখা যায়, 10 টাকা বাড়িয়েছে, তো 10 টাকা বাড়ানোর পর 1 টাকা কমে গেছে, তো আমরা কমিয়েছি এরকম করে একদম বাড়াই দিয়ে বাড়াই সারা 10% মানে 1% কমা, তো আমরা তো কমিয়ে দিয়েছি। এরকম না, আমরা প্রয়োজন হলো যে আমরা প্রতিদিন যে জিনিসটা আমরা ব্যবহৃত হয় সেই জিনিসের দিকে মানে ট্যাক্সটা কমিয়ে দিয়ে যাতে আমাদের মানে গরিব মানুষ আমরা ঠিক মতো চলতে পারি, এই দিকে নজর রাখা উচিত সরকার। আজকে শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছেন যে লক্ষ্য হচ্ছে যে গরিবী নির্মূলীকরণ, অর্থাৎ দেশ থেকে গরিবী সরানো। তাহলে এই যে মুখে যে বলে, কিন্তু কার্যক্রমে তো ইজি লাগবে, মুখে বললে তো হবে না। মুখে তো সবাই অনেক কিছু বলে, কার্যক্ষেত্রে করতে গেলে যে ওই যে বললাম যে জিনিসপত্র কমানো, দাম কমানো, যদি গরিবরা নিত্য প্রয়োজনীয় যদি না কমালে তো গরিব কমবে। কাজের ব্যবস্থা যদি না হয়, একটু গরিব মানুষ তার যে কাজ করে খেতে হয়, সেটা যদি না থাকে তাহলে কী করে খাবে? অর্থাৎ আজকে কেন্দ্রের বাজেট আপনাদেরকে খুশি করতে পারেনি? তাহলে তো তারা বড়রা কী করেছে, এটা তারা নিজের মতে করেছে। আমার মনে হয় যে আমরা নিরীহ গরিব মানুষ হিসেবে বলছি যে মানে গরিবের জন্য হয়নি, মানে আজকের এই বাজেট গরিবের জন্য করা হয়নি। অর্থাৎ বাজেট দেখাচ্ছে হ্যাঁ এবং হচ্ছে আরেক, গরিবের জন্য বাজেট হয়নি। এই বক্তব্যটা আমাদের নয়, এই অভিযোগটা আমাদের নয়, রীতিমতো আজকে সাধারণ জনগণ সেটা তুলে ধরেছে।
এই মুহূর্তে আমি যাব আমাদের সঙ্গে রয়েছেন স্বপন বণিক, সিপিআইএমএল এর নেতা। আপনাকে স্বাগত শুরুতেই জানিয়েছি, এবং আজকের এই বাজেট নিয়ে কি বলবেন, শুরুতে আপনার প্রতিক্রিয়া জানান। আমি আমার পার্টি সিপিআইএম লিবারেশনের পক্ষ থেকে প্রথমে সবাইকে নমস্কার জানাচ্ছি। এই বাজেট সম্পর্কে আলোচনা করার প্রথমেই আমার মনে হয় আমরা কি পরিস্থিতিতে বাজেটটা করছি সেটা একটু আলোচনা করা দরকার। আমাদের দেশে আজকে 10টা বছর পেরিয়ে 11 বছর চলছে, প্রায় তৃতীয় দফার একটি সরকার চলছে। সেই সরকারের ক্রমাগত কর্পোরেট তুষ্টি এবং মানে বিশৃঙ্খল অর্থনৈতিক ব্যবস্থাপনা রাজ্যে না শুধু দেশের অর্থনীতিটাকে একটা কঠিন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। আপনি দেখুন, সেখানে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি, দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, রোধ করার কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বেকারি, যার পরিণতিতে মার্কিন ডলারের সাথে ইন্ডিয়ান রুপির কত পার্থক্য হয়ে গেছে, দেখুন ৮৬ টাকা চলে এসছে। খামার আইন করে কৃষকদের জমিগুলোকে লুটে নেবার, কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। মজুরি কমে যাচ্ছে, স্থায়ী কাজ নেই, কাজের জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি এখন আবার কেউ কেউ বলছেন যে 90 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে। তো এই যে কথাবার্তাগুলো, একদিকে মজুরি হ্রাস, আরেকদিকে কাজের সময় বাড়ানো, আরেকদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আরেকদিকে কর্মসংস্থানের অভাব, সবকিছু মিলিয়ে মজুরি এবং মুনাফা, অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাপন এবং কর্পোরেটদের জীবনযাপন, তাদের অবস্থা এত পার্থক্য হচ্ছে, তাই এটা খুব সহজেই বাজেট সম্পর্কে আলোচনা করাটা সম্ভব হবে না বিস্তারিত না জানি। বা একটা গ্র্যান্ড যেটা বলা যায়, এই বাজেটটা সাধারণ মানুষের বাজেট কতটুকু হবে যথেষ্ট সন্দিহান আছে। গভর্নমেন্ট এই সমস্যা থেকে, যেই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আজকে এত দ্রব্যমূল্য বৃদ্ধি, এত বেকারি, কৃষকদের আন্দোলন চলছে সারা দেশ জুড়ে, কৃষকদের রোধ করা হচ্ছে, এই পরিস্থিতিতে এক্ষেত্রে উত্তরণের জন্য সরকার ট্রিপল ডাউন তত্ত্ব হাজির করলো। কি করলো? ট্রিপল ডাউন তত্ত্বটা কি? ট্রিপল ডাউন তত্ত্বটা হচ্ছে, বেসরকারি ক্ষেত্রে আপনার ট্যাক্স ব্রেক করুন, ট্যাক্স বেনিফিট দিন, অন্যান্য বেনিফিট দিন, তাহলে এই সুযোগ সুবিধা সমস্ত জনগণের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ বেসরকারি উদ্যোগেও যদি আমরা শিল্প কলকারখানা স্থাপন করি, তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে সমস্যাটা কমে যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে আজকে সেটা আমরা পশ্চিম বাংলাতেও দেখেছি। টাটা সিঙ্গুরে আমরা দেখলাম, সেখানে কারখানা করে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করে, উন্নয়নের চেষ্টা করে স্লোগান এসেছিল সামনে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যত কলকারখানা হয়েছে, যত শিল্প স্থাপন হয়েছে এই ট্রিকল ডাউন পলিসির আন্ডারে, আমরা দেখছি আজকে 2টা পোস্টের জন্য ইন্টারভিউ বেরোলে সেখানে 2000 অ্যাপ্লাই করছে, 50টা স্টোরের জন্য লাখ লাখ বেকাররা জড়ো হচ্ছে, অ্যাপ্লাই করছে, কিন্তু কর্মসংস্থানের অভাব। তাহলে এই পরিস্থিতিতে আমরা আরো একটু বুঝতে হবে আজকে এই পরিস্থিতিতে যে কেন আমি এই কথা হয়েছিল। তাই বলছি যে এই যে বাজেটটা, এই বাজেটটা আমাদের মজুরি, দ্রব্যমূল্য এবং মুনাফা, দুটো শ্রেণী, আপনি যেটা বলেন যে শ্রেণীর হিসাবে যদি দেখি, সর্বহারা শ্রেণীর জন্য কিছুই হয়নি। জনগণ বলছে তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার কোনো প্রকল্প প্রচেষ্টা এই বাজেটে নেই, তাদের কর্মসংস্থানের কোনো প্রচেষ্টা এই বাজেটে নেই, রেগার কাজের মজুরি বৃদ্ধি, দিন বৃদ্ধির কোনো প্রচেষ্টা এখানে নেই, তাদের জন্য কোনো ব্যবস্থাপনা নেই। আছে কর্পোরেটদের তুষ্টি করার ব্যবস্থাপনা, আর কিভাবে সরকারি উদ্যোগগুলোকে খুলে দাও, আরো বেশি করে দরজা বিনিয়োগের জন্য খুলে দাও, সেই প্রচেষ্টা করে কর্পোরেট জগতের উন্নতি হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কোনো লাভ হবে না। তাই আমরা দেখতে পাচ্ছি আজকে এই উনি বললেন, আবার সিনিয়র দাদা উত্তমবাবু, যে কর্মচারীদের বা মধ্যবিত্ত খুব খুশি হয়েছে, বেতন ট্যাক্স স্ল্যাবটা ওদের বেড়ে গেছে 12 লাখ পর্যন্ত। মুখে বলছে এগুলো একেবারে ফানুস ছাড়ার কিছু নয়। ট্রিকল ডাউন পলিসি যেরকম উপহাসের বিষয়বস্তু হয়েছে, যে কলকারখানা খুললেই
কর্মসংস্থান হবে, আর কর্মসংস্থান হলে দেশের উন্নতি হবে, এটা যখন একটা বেফাস হয়ে গেছে, ঠিক এটাও তেমন। কি হয়েছে বলুন? 12 লাখ পর্যন্ত, আগেও তো 5 থেকে 7 লাখ গতবার বাজেটে ছিল, 5 ছিল, তার থেকে 7 হয়েছে। মধ্যবিত্তের কি বেনিফিটটা হয়েছে? 7 থেকে এবার 12 হলো। কিছুদিন পরে অষ্টম পে কমিশন আসবে, যাদের 8-9 লাখ টাকা 10 লাখ টাকা বেতন তারা তো 12 লাখ ক্রস করবে। রিসেন্টলি সেটা হয়ে যাবে, তোরা তো আবার ট্যাক্সের আওতায় চলে আসবে। আর ট্যাক্সের যে এত কমপ্লেক্সিটি, ট্যাক্সের 12 লাখ 1 টাকাও যদি ইনকাম হয় কারো, তার 4 লাখ টাকা থেকে ট্যাক্স দিয়ে যেতে হবে। 4 থেকে 8 5% ধরে, 8 থেকে 10 10% ধরে, তারপর বাকিটার উপরে 15% হারে ট্যাক্স দিয়ে যেতেই হবে, কারণ রেহাই নেই। ট্যাক্স রিলিফ যেটা দিচ্ছে সেটা এমন কিছুই নয়। আর সেটা আরো বলছি, সেটা এই যে ট্যাক্স রিলিফ যেটা দিল 80,000 টাকা 70,000 টাকা করে সাশ্রয় হবে কেউ কেউ বলছেন, সেটা যদি বাজার ব্যবস্থার সাথে তুলনা করা হয়, সেটাকে যদি ইন্ডেক্সেশন করা হয়, যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, জিনিসপত্রের দ্বারা যে স্বাস্থ্য ক্ষেত্রে খরচা বাড়ছে, শিক্ষা ক্ষেত্রে খরচা বাড়ছে, তা একটা এমপ্লয়ি, বিশেষত এমপ্লয়িরা তো এখানে মধ্যবিত্ত বা মিডল ক্লাস হিসেবে ওরা খুব খুশি হয়েছেন বলছে কেউ কেউ। আমার তো মনে হয় ওরা খুশি হননি। তো এগুলোর সাথে তুলনা করলে কতটুকু ট্যাক্স রিলিফ পেয়েছেন, কতটুকু ইনকাম সেভ হয়েছে, কতটুকু সেভিংস হবে। আপনি তো দীর্ঘ বছর ধরে দেখছেন বাজেট, তো সেক্ষেত্রে আজকে উত্তম বাবু তিনি বললেন যে 1 লাখে এতটা বাড়ানো রীতিমতো সেটা প্রত্যাশাই ছিল না, কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, এতে করে তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু এই যে অন্যদিকে যারা সাধারণ যারা মধ্যবিত্তরা তারা তো খুশি হননি, তাহলে কি আপনি বলবেন যে আজকে এই যে আয়কর ছাড়টা রীতিমতো দেওয়া হয়েছে, কর ছাড়, এটা কি কেন্দ্রীয় সরকার একটা ফুলে পেঁপে দেখানোর একটা প্রয়াস? জাস্ট একটা উপহাস, আর কিছু না, একটা গিমিক। মানুষের পক্ষে সরকার বাজেটটা আছে এটা প্রকাশ করার জন্য, কিছু না। বললাম তার আর 3-4 মাস 5 মাস পরে যেটা অষ্টম পে কমিশন চলে আসবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকবাবু বলেছেন, মানিক শাহ এটা অষ্টম পে কমিশনের কথা বলেছেন। বেতনটা যখন বেড়ে যাবে, যাদের 8 লাখ 8.5 লাখ টাকা, এখন একটা স্কুলের সিনিয়র টিচার তারা 1 লাখের কাছাকাছি বেতন, সে তো ইজিলি স্ল্যাব পার করে দেবে। তারপর আরো অদ্ভুত ব্যাপার ট্যাক্সেশনের ক্ষেত্রে যেটা করেছে, মধ্যবিত্তের ঘাড়ে বোঝা চাপিয়েছে। যেমন ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা ডেঞ্জারাস কাজ করেছে সরকার। কি করেছে? ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে ইন্ডেক্সেশনটা তুলে দিয়েছে। যারা ট্যাক্সের হিসাব করেন তারা অবশ্যই ভালোভাবে জানবেন যে আমি যদি, আমার বাবা যদি 1 লাখ টাকা দিয়ে একটা জায়গা কেনে, আমি আজকে আমার ছেলেকে পড়াবো বা মেয়ের চিকিৎসার জন্য, বিয়ের জন্য জায়গাটা বিক্রি করব, আমরা সেখানে ইন্ডেক্সেশন করে একটা ক্যাপিটাল গেইনের হিসাব করা হয় আমাদের ইনকাম ট্যাক্সের রুল অনুসারে, সেটা তুলে দিচ্ছে। তার প্রস্তাব করেছে ইন্ডেক্সেশনটাই, যার ফলে ক্যাপিটাল গেইনের উপর প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হবে, প্রচুর ক্যাপিটাল গেইন হবে, ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হবে। যে গেইন করেছে, যে জায়গাটা বিক্রি করেছে, গরিব মানুষ যদি 1 কানি বা 1 কানি 3 গন্ডা 2 গন্ডা জায়গা বিক্রি করে, তার উপর ট্যাক্স চলে আসবে প্রচুর পরিমাণ। অথচ এটার বেনিফিট নেবে কর্পোরেটরা। কিভাবে? যে ক্যাপিটাল গেইনটা হলো তার সাথে তাদের অনেক শর্ট টাইম ক্যাপিটাল গেইন থাকে, শেয়ার মার্কেট থেকে শুরু করে অনেক ধরনের, ওইগুলোকে অ্যাডজাস্ট করে সেট আপ করা যায়। ওদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সেশন খুব একটা হওয়ার কথা না, ওরা ঠিক ম্যানেজ করে নিয়ে চলে যাবে। কিন্তু যার একমাত্র 1 টুকরো জায়গা বিক্রি করে ছেলের লেখাপড়া করতে হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হচ্ছে, বা লেখাপড়া করতে হচ্ছে, বা চিকিৎসা করতে হচ্ছে, ওর কিন্তু কোনো উপায় নেই, ওকে কিন্তু বিশাল পরিমাণ ট্যাক্স দিয়ে যেতে হবে। তাহলে কি লাভ হয়েছে মধ্যবিত্তের এই ট্যাক্সেশন পলিসিতে? কিসের লাভ হলো? বাজারে দ্রব্যমূল্য কমছে না, জিনিসপত্রের দাম হুড় হুড় করে বেড়ে যাচ্ছে, আর আপনি ট্যাক্স রেটটাকে বাড়িয়ে দিচ্ছেন, রেটটা কমিয়ে দিন না। সেটা করছেন না কেন? রেটটা তো বাড়িয়ে চলেছেন। একেবারে আমি যাব আপনার কাছে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই মুহূর্তে মধ্যবিত্তদেরকে খুশি করতে পারেনি আজকের বাজেট, অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন ঐতিহাসিক বাজেট, এবং পাশাপাশি সাধারণ মানুষ বলছেন যে কর্মসংস্থান হচ্ছে না। এই যে কর্মসংস্থান না হওয়া, একটা বিরাট অংশের মানুষজন আজকে বাজারমুখী হচ্ছেন না, তাহলে দেশের অর্থনীতির চাকাটা কি সেভাবে ঘুরবে আগামী দিনে? আমি আপনার এই পয়েন্টটা যাওয়ার আগে উনি যে কথাগুলি বললেন, বিশেষ করে মধ্যবিত্তদের কি সুবিধা হয়েছে এই ট্যাক্স রিলিফটা দেওয়া হয়েছে, এটা আমি উনি যেহেতু একটা
ইয়ের থেকে বলছেন, স্বাভাবিকভাবেই ওনার সাথে হয়তো আমার যেটা হয়তো মিলবে না, কিন্তু আমি আজ মানে অর্থাৎ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে যেহেতু আমি দীর্ঘদিন চর্চা করেছি, তার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হলো, ধরুন এই যে এবার যে ট্যাক্স রিলিফটা দেওয়া হলো মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত যে রিলিফটা এবার পেল বা পাবে, এটার কিভাবে এটা সুফলটা বাজারে আসবে এটা একটু আগে বলা দরকার, তাহলে কিছুটা হয়তো আমি উত্তরটা দিতে পারবো। ধরুন আপনি এই যে রিলিফটা ধরুন 12 লাখ টাকা পর্যন্ত আপনার এখন ট্যাক্স দিতে হবে না। 12 লাখ টাকা আপনি উপার্জন করছেন, আপনার ট্যাক্স দিতে হয়। কি হতো, আপনি 7 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, তারপরে 7 লাখ টাকার উপরে হলেই আপনি ট্যাক্সের 7 লাখ 1 টাকা হলেও আপনি ট্যাক্সের আওতায় চলে এলেন। তাতে কি হচ্ছিল, আপনার যে ট্যাক্সটা দিত তার জন্য আপনি একটু থাকতেন, আপনার বাজারে গিয়ে খরচা করার ব্যাপারে আপনি একটু থাকেন, আমার টাকাটা ট্যাক্সের জন্য টাকাটা রাখতে হবে, ট্যাক্স দিতে হবে আমাকে। এবার কি হয়েছে, বাজারে টাকাটা মানে ফ্লো অফ ফান্ড, এই মধ্যবিত্ত যে একটা বিশাল সংখ্যক মধ্যবিত্ত যারা এই ডাইরেক্ট ট্যাক্সের আওতায় আসে, তাদের একটা বিশাল ফান্ড বাজারে ইনফ্লো হবে, টাকাটা বাজারে আসবে। কেউ হয়তো বাজারে আগে হয়তো যে কেনাকাটিটা যে মানে লিমিটেশন যেটা ছিল সেটাকে হয়তো একটু বাড়িয়ে দেবে, তার সেভিংস। এখন এখানে একটা প্রশ্ন এসে যে বাজারে সাপ্লাই অফ ফান্ড হয়তো বেড়ে যাবে, কিন্তু আরেকটা মতামত আসছে যে শুধু কি সাপ্লাই অফ ফান্ড হবে না, সেভিংসটাও বাড়বে। আমার মনে হয় দুটোই হবে। একটা হলো যেহেতু রিলিফটা দেওয়া হয়েছে, যে ফান্ডটা আগে ট্যাক্সে দিতে হতো সে টাকাটা এখন যারা মিডল ক্লাস, যারা ট্যাক্সের আওতায় আসছে, তারা এখন যে টাকাটা সেভিংস করবে সেটা যেমন কিছুটা সেভিংসে রাখবে, করবে কিছুটা বাজারেও সেটা তারা ব্যয় করবে। এইভাবে ফান্ডের যে সাপ্লাই বাজারে যেটা, সেটা একটু বেড়ে যাবে, তার সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে, এটা একটা দিক। আর আপনি যেটা বলছিলেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন আমাকে, আপনাকে করেছিলাম যে কর্মসংস্থান যেহেতু বৃদ্ধি পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এই যে বিরাট অংশের একটা কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না, এটা একটা অবশ্যই এটা একটা ব্যাপার অবশ্যই রয়ে গেছে। এটা একটা বিশাল আমাদের এই বিশাল প্রায় 130 ক্রোর্স যে দেশের লোক সংখ্যা, সেখানে কর্মসংস্থানের একটা বিশাল ব্যাপার অবশ্যই রয়ে গেছে, একটা প্রবলেম রয়ে গেছে। তো এইবারের বাজেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, কর্মসংস্থানের ব্যাপারে সেভাবে যতটা করা হয়নি, কিন্তু একটা জিনিস যেটা করা হয়েছে, এমএসএমই এটার উপরে খুব জোর দেওয়া হয়েছে দেখা যাচ্ছে। এটার উপরে জোর দেওয়া হয়েছে এই কারণে, এখন আপনি দেখুন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। আমরা আগে কি দেখতে পেতাম, আমাদের এই ধরুন রাস্তা তৈরি হচ্ছে, আগে পুরোটাই দেখতে পেতাম লেবার, প্রচুর সংখ্যক লেবার এখানে এঙ্গেজড হচ্ছিল। এখন তার পরিবর্তে চলে এসছে, লেবারের সংখ্যা কমে গেছে, যন্ত্রের সংখ্যা, মেশিনের সংখ্যা বেড়ে গেছে। এটা এখন মেশিন দিয়ে এই রাস্তা করা হচ্ছে, কার্পেটিং করা হচ্ছে, লেবারের সংখ্যা খুব লিমিটেড হয়ে গেছে। এখন এই লেবারটা কোথায় যাবে? আগে পাইপলাইন যেটা বসানো হতো, লেবার দিয়ে মাটি খুঁড়ে পাইপলাইন বসানো হতো, এখন সেখানে দেখা যাচ্ছে মেশিন দিয়ে পাইপলাইন ঢুকিয়ে নেওয়া হচ্ছে। এখানেও লেবারের সংখ্যা কমে গেছে। এই লেবারগুলো কোথায় যাবে? তার জন্য কতটা মানে আমরা দেখবো, এটা আমরা উই আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট, যে কতটা সুফল আসবে। এটা এখন ধরুন আগে আরেকটা সিস্টেম ছিল, যেটা ধরুন এখন আমাদের হাতে হাতে এই যে স্মার্টফোন আসার আগে যে ব্যাপারটা ছিল, অফিস আদালতে আমাদের ল্যান্ডফোন সিস্টেম ছিল। ল্যান্ডফোন সিস্টেম এবং
এটা বিভিন্ন এটা এক সেন্ট্রালাইজড একটা সিস্টেম ছিল, সেখান থেকে একজন অপারেটর এখানে সামনে অপারেটর বসিয়ে রাখা হতো। অপারেটর যখন ফোন আসতো যার যার লাইনে সেই ফোনগুলো ট্রান্সফার করত। এখন স্মার্টফোন আসার কারণে সেই সিস্টেমটা প্রায় সংকুচিত হয়ে এসেছে। তার মানে কি ওই অপারেটরের চাকরিটা কমে গেছে। এখন এরা কোথায় যাবে? এই জন্য যেটা মনে হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করছি, উনি একমত হবেন কিনা আমি জানি না, এমএসএমই যে সিস্টেমটা যেটা মানে চালু করা হচ্ছে এবং এটাকে যদি ঠিকমতো এগিয়ে নেওয়া যায় সেখানে অনেকটা, কারণ এই যে এমএসএমই তো কোমরটা ভেঙে দেওয়া হয়েছে জিএসটি পিরিয়ডে। না এমএসএমইর কি কোমরটা ভেঙে দেওয়া হয়েছে। যত ক্ষুদ্র প্রকল্প, মাঝারি এবং স্মল বিজনেস এন্টারপ্রাইজেস আছে সবগুলো শেষ প্রায় বলতে গেলে। না, জিএসটির চাপে, নোটবন্দির চাপে ওদের অবস্থা সর্বশান্ত হয়ে গেছে। ওরা এখন আবার জানি না আমি যতটা দেন আর যাই করেন ওদের কোমর ভেঙে গেছে। আপনি আগরতলা শহরও যদি দেখেন, যত খুচরা মানে ক্রেতা আছে ছোট ছোট, মানে ওরা খুচরো প্রতি মাসের বাজার করবে, মুদির দোকানের জিনিস, কাপড়ের দোকানের জিনিস, সবাই চলে যাচ্ছে স্মার্ট বাজারে, ক্যালকাটা বাজারে। এইগুলো একেবারে আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখবো। এই যে আজকে বাজেট পেশ করা হয়েছে, তার আগে আমরা গতকালকে কেন্দ্রের একটা রিপোর্ট দেখেছিলাম যেখানে 14 বছরে 12 লক্ষ কর্মসংস্থান কমেছে। এই যে সাধারণ মানুষ আজকে কর্মক্ষেত্র হারিয়ে বসেছে, তাতে করে কি শিল্পের চাকাটা সেভাবে ঘুরবে? মানে দেশের অর্থনীতি কি আগামী দিনে ঊর্ধ্বমুখী হবে, যেটা লক্ষ্য নিয়েছে আজকে মোদী সরকার? এটা একটা খুব প্রশ্ন, খুব এটা উত্তর দেওয়াটা এই মুহূর্তে, কেননা বাজেটের এবারের বাজেটের পুরো ডিটেলসটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। সুতরাং এটার উত্তর দেওয়াটা এই মুহূর্তে আমি হয়তো আপনাকে কারেক্ট উত্তরটা দিতে পারবো না। তবে আমি যেটা বলতে চাইছি, সরকারি উদ্যোগে কোনো উদ্যোগপতি চাইবে না তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা ছাড়া। সরকারি বিনিয়োগ একমাত্র জনকল্যাণকামী অর্থনীতির কথা চিন্তা করে, জনগণের বেনিফিটের কথা চিন্তা করে। ও চাইবে প্রফিট ম্যাক্সিমাইজেশন, ও চাইবে অটোমেশন, মেকানাইজেশন। ওখানে লেবার এমপ্লয়মেন্ট করবে। ও লেবারকে, একটা লেবারকে আগে 8 ঘন্টা কাজ করতো। আমরা জানি এখানে সারা পৃথিবীতে বামপন্থীদের আন্দোলনের ফলে মে দিবস যেটা আমরা পালন করি, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা মানে বিনোদন, সেটা উঠছে এখন 90 ঘন্টা ও সপ্তাহে কাজ করতে। আপনাকে কাজ করতে হবে 90 ঘন্টা সপ্তাহে। কেউ কেউ তো বলছেন যে রবিবারটা বাড়িতে থাকবে কেন, মিসেসের সাথে কত আড্ডা মারবে, রবিবারটা তো অফিসে দিলে পারে। কর্পোরেট জগৎ এইভাবে শ্রম শোষণ করে তার মুনাফা বাড়াতে যাচ্ছে। সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আমি আগেই বলছিলাম, ট্রিকল ডাউন তত্ত্ব, বেসরকারি বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়ে যাবে, কর্মসংস্থান হলে দেশের উন্নতি হবে, একেবারে মিথ্যা কথা। আমি এটা প্রমাণিত ভারতের মাটিতে। না, এই জন্য আমরা তার জন্য পশ্চিমবাংলায় একটা বামপন্থী সরকারকে উৎখাত হতে হয়েছে টাটার সাথে বেশি দফা রফা করার কারণে, সেটা সবার জানা। এই জন্য আমরা, এটা হয় না কখনো, এই জন্য আমরা সরকারি আপনাকে বলার সুযোগ দেব। আপনি যেটা বলছিলেন, আপনি যেমনটা বলছিলেন বলুন। হ্যাঁ, আমি বলছি তো, সেখানে সরকারি উদ্যোগ নিতে হবে, সরকারি উদ্যোগে বিনিয়োগ বাড়াতে হবে। সরকারের একটা দায়িত্ব থাকে কর্মসংস্থানে, বেসরকারি মালিকের কি কর্মসংস্থানের দায়িত্ব থাকবে? সরকার তাকে কোনো রেস্ট্রিকশন দিচ্ছে যে তোমার এত এই ধরনের ফ্যাক্টরিতে এতজন এমপ্লয়ি থাকতে হবে, তার মজুরি বেঁধে দিতে হবে, তার কাজের সময় বেঁধে দিতে হবে? সরকার কর্পোরেটদের এরকম কোনো নির্দেশিকা দিচ্ছেন? কিছুই দিচ্ছেন না। শুধু বলছেন ওদের ট্যাক্স কমিয়ে দিচ্ছেন। কর্পোরেট ট্যাক্স 30% থেকে 25% নিয়ে এসছেন। তো আজকে বিমাতেও তো 100% এফডিআই করা হয়েছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেটা তো একেবারে ওই সেই ইন্স্যুরেন্সকে 100% এফডিআই করা মানে কি? ইন্স্যুরেন্স আনসার্টেন হয়ে যাওয়া। এলআইসির প্রতি যেহেতু আমাদের বিশ্বাস ছিল, এলআইসিতে টাকা জমা থাকলে আমাদের গ্যারান্টি পেতাম, যেটা একটা সরকারি সংস্থা, গভর্নমেন্ট রেসপন্সিবল, গভর্নমেন্ট উইল টেক কেয়ার অন পিপল। কিন্তু এখন কি ওই আমেরিকান কোম্পানি ও কেয়ার নেবে? ও পাত গুটিয়ে চলে যাবে এখান থেকে। তখন কে দায়িত্ব নেবে? স্যার, গভর্নমেন্টের গ্যারান্টি কি আছে? বা আমেরিকান কোম্পানিটা কি গ্যারান্টি দিচ্ছে ইন্ডিয়ান পিপলসকে যে ইন্স্যুরেন্সে ওর এখানে টাকা খাটালে সে টাকাটা আমরা পাবো, সিকিউর থাকবে? কোনো সিকিউরিটি নেই। কোনো বেসরকারি আজও পর্যন্ত দেখা যাচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো ডাইরেক্ট প্রোডাকশনের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট মানে ইনভেস্ট হচ্ছে না, তখন শুধু শেয়ার মার্কেটে টাকা খেলছে। শেয়ার মার্কেটে টাকা খেলে যখন দেখছে শেয়ারটা লাভ আছে,
ওতে কিছু লাভ বাড়বে, এখন মার্কেটটা বুঝে টাকাটা তুলে নিয়ে চলে গেল, ওর দেশে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। কোনো বিদেশি কোম্পানি যদি 100 টাকা যদি আমাদের এখানে খাটায়, শেয়ারে খাটায়, সে দেখে যে এটা 120 টাকা হয়েছে, তখন এটা তুলে নিয়ে চলে যায়, 20 টাকা লাভ নিয়ে চলে, মানে আমার দেশের টাকাটা ওই দেশে চলে গেল। ইন্স্যুরেন্স তাই করবে, এখান থেকে টাকাটা নিয়ে কোথায় খাটাবে? ইন্ডিয়ার মাটিতে করবে কি? ইন্ডিয়ার মাটিতে কলকারখানা খুলবে, ইন্ডাস্ট্রি করবে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে না। কিন্তু ওই ধরনের ফাটকা ইনভেস্টমেন্ট যেগুলো শেয়ার মার্কেটে খেলা হয়, সেগুলো দিয়ে কর্মসংস্থান হয় না। তাই এই ধরনের পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি বা এই ধরনের একদম খুলে দেওয়া দরজা, এগুলো জনগণের স্বার্থে নয়, বরং সরকারি উদ্যোগ নেক। আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব, আমরা বাজেটে এটা প্রত্যাশা করব, বেশি বেশি পরিমাণে সরকারি উদ্যোগ নেওয়া হোক, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হোক, মজুরি বাড়ানো হোক, জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানো হোক। মজুরি বাড়লে, ক্রয় ক্ষমতা বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে। যেই বিনিয়োগ উৎপাদন বাড়ে না, সেই বিনিয়োগ কখনো কর্মসংস্থান করতে পারে না। একেবারে আমি এই মুহূর্তে উত্তমবাবুর কাছে যাব। এই যে আজকে আপনি যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার ভাবছে এবং সেই জায়গা থেকে আজকে এতটা শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে, এই যে বিরাট অঙ্কের একটা কর ছাড় দেওয়া, এতে করে কেন্দ্রের রাজকোষে কোথাও গিয়ে একটা ঘাটতি দেখা দেবে না? অবশ্যই। এবং সেটাকে কিভাবে পূরণ করবে আগামী? যেটা একটা দিয়েছেন আমাদের আজকের ফিনান্স মিনিস্টার, যে প্রায় 100 লাখ ক্রোড়স এটার জন্য হবে, মানে কর যেটা পেত সেটা কম পাবে, তারপরেও এই এটা দিয়েছে। এটার একটা মূল কারণ হলো ওইটাই, উনি যে সমস্ত পয়েন্ট আউট করছেন, আমি এইগুলোতে যাব না এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী এখন মানে সাইন্টিফিক্যালি যেটা মানে হচ্ছে, তাদের আপলিফমেন্ট হচ্ছে, তার সাথে ভারতবর্ষকেও এটা মানিয়ে নিতে হবে। ওপেন মার্কেট এখন সারা পৃথিবীর সমস্ত জায়গায়, তো ইন্ডিয়াকে তার দরজা বন্ধ করে দিলে ইন্ডিয়া চলতে পারবে না। এক মিনিট, আমাকে কথা বলতে দিন। রাস্তা, সারা পৃথিবী এখন একটা মার্কেট হয়ে গেছে, সেটা ইন্ডিয়া সেই দরজাটা বন্ধ করে দিলে ইন্ডিয়া ইকোনমিক্যালি ভায়াবল হতে পারবে না। তাকে বাধ্য, মানে সে বাধ্য তার সাথে কোঅপারেট করার জন্য বাধ্য। সেই কারণে এখন আপনি যেটা বলছেন, এই আপনার এই প্রশ্নগুলো আমি পুরোটা উত্তর দিতে পারবো না, কিন্তু আপনি যেটা বলছেন তার সাথে অবশ্যই তাতে একটা বার্নিং ইস্যু। বর্তমানে ভারতবর্ষের যে এমপ্লয়মেন্ট যে প্রবলেমটা, সেটা একটা অবশ্যই বার্নিং ইস্যু। এখন সেই বার্নিং ইস্যুর সাথে আপনার এই যে আমাদের যখন মডার্নাইজেশন যেটা হচ্ছে, বিভিন্ন ধরনের টেকনোলজি, বিভিন্ন কল কারখানা সব জায়গায় হচ্ছে, তার পাশাপাশি সরকারকে যেটা করতে হবে, এবং কিছুটা দেখতে পাচ্ছি যেটা করতে হবে, সেটা যেমন এমএসএমইর মাধ্যমে, যেটা যেমন ক্ষুদ্র, স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিগুলিকে সরকারকে খুব অসম্ভব পরিমাণে তাকে সাহায্য করতে হবে। এবং শুধু তাই না, এবং এটা আজকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, তার জন্য একটা আলাদা তৈরি করা হবে, যাতে এক্সপোর্ট, এমএসএমইর যে সমস্ত প্রোডাক্ট তৈরি হবে সেগুলো যাতে এক্সপোর্ট করা যায়। এক্সপোর্ট যতক্ষণ আপনি না করতে পারবেন, ততক্ষণ আমাদের ফরেন মানি আপনি করতে পারবেন না, আর্ন করতে পারবেন না। এক্সপোর্ট আপনাকে বাড়াতেই হবে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করতে গেলে। কারণ এখন আমাদের ভারতবর্ষে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন, যেটা হলো আমাদের ভারতীয় মুদ্রা যদি আমরা ডলারের সাথে তুলনা করি, দিন দিন আমাদের ভারতীয় মুদ্রার ডিমোশন হচ্ছে, অবনমন হচ্ছে। সেটা একটা অ্যালার্মিং পজিশন। তো সেটা এখন সেটাকে ঠিক জায়গায় রাখতে গেলে এই সমস্ত কতগুলো উদ্যোগ নিয়েছে, সেগুলোকে কতটা বাস্তবায়িত করা যাবে তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু তার মানে এই না যে আমরা টেকনোলজির সাথে আমরা খাপ খাবো না, আমরা ফরেন এর সাথে যাব না, গেলে ভারতবর্ষ উন্নতির শিখরে যেতেই পারবে না। সেটা একেবারেই বলছি না। আমি বলছি দেশের প্রত্যেকটা দেশের ইকোনমির একটা কোর সেক্টর আছে, মূল সেক্টর আছে। যেমন আমাদের এখানে রেল আছে, ইন্স্যুরেন্স, এলআইসি আছে। এই অর্থনৈতিক কোর সেক্টরগুলো যদি বিদেশিদের জন্য খুলে দেওয়া হয় বা বৃহৎ বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হয়, তাহলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ডটা কার কাছে শক্ত থাকবে? এটা একটা কথা। সরি, দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলছে যে কি কারণে ডলারের
অবলম্বন হচ্ছে। তো ডলার অবলম্বন করতে গেলে কারণটা কি, তো সেটা আমাকে খুঁজতে হবে। ভারতবর্ষে প্রতি বছরে আমদানি নেগেটিভ আসছে, কেন হচ্ছে? আমদানি বিল বেড়ে যাচ্ছে কেন? দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, ডলারের সাথে তার যে রিলেটিভলি যে রিটার্নটা সেটা কমে যাচ্ছে। এই কারণে তো আপনার এই দামটা, এই টাকার মূল্য কমে যাচ্ছে দিনকে দিন। সেগুলো সরকার কি ব্যবস্থা করেছে বাজেটের মধ্যে? আছে কিছু? দ্রব্যমূল্য কমার ব্যবস্থা তো করতেই হবে। ডলারের সাথে ইন্ডিয়ার কারেন্সির যদি কম্পিটিশন করতে হয়, কিছুই করেনি, কোনো স্টেপ নেয়নি। তারপর যেটা আপনার এই আমদানি বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, এগুলো আমদানি কমানোর জন্য রপ্তানি বাড়াতে হবে আমাদের। রপ্তানির জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের কি উদ্যোগ আছে বলুন? সেটাই আমি একেবারে বলছিলাম। গৌতম বাবু, আপনার কাছে আরো একটা প্রশ্ন রাখবো। এই যে আপনি বলছেন যে একটা এক্সপোর্ট হচ্ছে না, তো সেক্ষেত্রে এই মুহূর্তে যারা মানে বিশেষজ্ঞরা বলছেন যে ভারতে যতটা উৎপাদন হচ্ছে যথেষ্ট হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে রপ্তানি বাণিজ্যটা সেটা হচ্ছে না, কারণ সাম্প্রতিককালে বাংলাদেশের আমরা পরিস্থিতি দেখেছি এবং এই যুদ্ধ বিধ্বস্ত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই জায়গাতে রপ্তানি বাণিজ্য অনেকটা ধাক্কা খেয়েছে, তাতে করে একটা বিদেশি মুদ্রার কোথাও গিয়ে ঘাটতি দেখা দেবে না। আর সেই জন্যই কি এই মুহূর্তে যারা এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের রীতিমতো দাম কমানোর চিন্তা ভাবনা করেননি আজকে কেন্দ্রীয় সরকার? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর একটা চিন্তা ভাবনা সেভাবে যতটা এখনো ডিটেলস যেহেতু পাইনি, আমি ডিটেলসে যেতে পারছি না। তবে একটা আভাস যেটা পাওয়া যাচ্ছে, তো কতটা এটা বাস্তবে কতটা আমরা রিফ্লেকশন দেখতে পাবো আমি জানি না। তবে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে, যেমন আমি যেটা বললাম, একটা স্টেপ যেটা নিয়েছে এটা মানে একটা ভালো স্টেপ নিয়েছে, যেটা মধ্যবিত্তদের যেটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট, মানে তার যদি ট্যাক্স, তার সরকারি ঘরে যে ট্যাক্সটা যাওয়ার কথা ছিল সেই ট্যাক্সটা যাবে না। তারপরেও একটা রিলিফ দিয়েছে। কি কারণ দিয়েছে? বাজারটাকে চাঙ্গা করার জন্য। মধ্যবিত্ত সংখ্যাটা আমাদের প্রায় এখানে ট্যাক্সে, ইন্ডিভিজুয়াল যারা ট্যাক্স রিটার্ন ফাইল করেন তাদের সংখ্যা প্রায় 7 থেকে 8 কোটি। এর মধ্যে প্রায় 2 কোটির মতো হলো যারা খুব মানে এর আওতায়, মানে এর সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধির তো কোনো একেবারে সম্পর্ক আমি নেই। আপনার কাছে আছে আসবো। আছে 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 তা দ্রব্য এই যে প্রোডাকশনের যে ব্যাপারটা বলা হচ্ছে, মানে কৃষিতে এবার জোর দেওয়া হয়েছে, অনেকটাই জোর দেওয়া হয়েছে কৃষিতে। কৃষি প্রোডাকশন যতক্ষণ না বাড়বে, দ্রব্যমূল্য মানে যে আমাদের যে সমস্ত মানে আর ধরুন আমাদের এই এডিবল অয়েল, এটার দাম দিন দিন প্রচুর বাড়ছে। আমাদের এই এগুলোর জন্য এদের দেখলাম একটা এডিবল অয়েলের জন্য একটা স্পেশাল মেজার নেওয়া হয়েছে, 5 বছরের একটা তৈরি করা হয়েছে, যেটা 5 বছরের মধ্যে ভারতবর্ষ এই উৎপাদনে এটাতে স্বাবলম্বী হবে বলে একটা দেওয়া হয়েছে। এবং এটা বাস্তবে আমরা মানে we have to wait to see the position, future. কিন্তু সরকার কি কৃষকদের কথা শুনতে চাইছে? ঠিক, এই আপনি যে প্রসঙ্গটা টানলেন যে কৃষকদের কথা কি সরকার শুনতে চাইছে, আমরা সাম্প্রতিককালে দেখেছি একাধিক ক্ষেত্রে কৃষকরা কিভাবে আন্দোলনে নেমেছেন। এবং তারই আগে আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার প্রকল্পের কথা আজকে প্রধান অর্থমন্ত্রী তুলেছেন। সেটা কি কৃষিক্ষেত্রে ভাবা হয়নি? সেখানে কি কল্পতরু হয়নি? প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা করেছেন, কিন্তু উনি কৃষকরা কথা বলতে চাইছে ওনার সাথে যে আমাদের কৃষির সমস্যা কি কি, ভারতীয় কৃষির মূল সমস্যা কি কি করতে হবে। এমএসপি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্বামীনাথন কমিশনের রিপোর্টটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাদের উৎপাদিত পণ্য মার্কেটাইজ করা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাদের কথা না শুনে তাদের সাথে আলোচনায় বসবো না, তাদেরকে পুলিশ দিয়ে ঠ্যাঙাবো, ব্যারিকেড করে বর্ডারে ফেলে রাখবো, দিল্লিতে ঢুকতেই দেব না। এই যে সরকার, এই সরকার কৃষকদের উন্নতির জন্য কি করবে? বিশ্বাস হয় আপনার সাথে আমি কথা বলবো না, আপনার আলোচনার সুযোগ দেবো না, আপনার উন্নতি করে দেবো? তবে কি আপনি বলছেন যে কৃষকদের আগামী দিনে সেক্ষেত্রে উন্নতি হবে না? এই প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধি যতক্ষণ রোধ না হচ্ছে, কৃষিতে আরো বেশি করে ইনভেস্টমেন্ট যত না হচ্ছে, কৃষি যত পরিমাণে মেকানাইজড করা না হচ্ছে, ততক্ষণ হচ্ছে না। কৃষিকে একটা খামার অর্থনীতি এনে কর্পোরেটদের হাতে জমি তুলে দিলাম, কর্পোরেটটা চাষ করবে আর কৃষকটা লেবারে কনভার্ট হয়ে যাবে, এটা কৃষি অর্থনীতি নয়। কৃষকের উন্নতির কথা এইভাবে হয় না, কর্পোরেটদের উন্নতি হতে পারে।
আমরা কোভিড পিরিয়ড পরবর্তী পিরিয়ডে দেখেছি ইন্ডিয়াতে কোভিডে মানুষ মরে যাচ্ছে। এই যে এমএসপি বলছে ওই যে কি যেন কি বললো জিনিস, আমি একটু দেখছি, ওই যে মাঝারি ক্ষুদ্র উদ্যোগগুলো, এন্টারপ্রাইজগুলো, হ্যাঁ এগুলো তো মরে গেছে সব কোভিড পিরিয়ডে, অধিকাংশই মরে গেছে। কত লোক জীবন ধারী হয়েছে, কিন্তু একটা কর্পোরেট মরেছে? আপনি বলুন, একটা কর্পোরেট মরেছে? 300-400 গুণ প্রফিট, 3-4 গুণ প্রফিট ওদের বেড়ে গেছে, মজুরি কমে গেছে, লোকে না খেতে পেয়ে মরেছে, চিকিৎসার অভাবে মরেছে। ওই সময়ও কর্পোরেটদের উন্নতি, ইনকাম বেড়ে গেছে, ওদের প্রফিট। আজকে তো স্বাস্থ্য কার্যত হেলথ বাজেট নিয়েও বিশেষ করে ভাবনা চিন্তা করেছে আজকে সেই ক্ষেত্রে যারা ডেলিভারি বয়রা রয়েছেন তাদের জন্য স্বাস্থ্য বীমা রয়েছে, এবং সেই সঙ্গে এই যে ক্যান্সারের মতো একটা বিষয়, এই 36টি ওষুধের থেকে কার্যত প্রত্যাহার করে নেওয়া হয়েছে শুল্ক, তো সেটা কি কল্পতরু হয়নি? সেখানে কি ভাবিনি কিছুটা হয়তো উপকার হবে? ক্যান্সার রোগীদের ওষুধের দাম কমেছে, আমি বলি না সেটা ক্যান্সার রোগীদের পক্ষে ক্ষতিকারক বা আমাদের পক্ষে ক্ষতিকারক, আমরা সেটা বলি না, কিন্তু এই যে বছর খানিকের মধ্যে লাগামহীন ভাবে প্রতিটা ওষুধের দাম বেড়ে গেছে। চিকিৎসা কেন্দ্রগুলোতে গিয়ে বেসরকারীকরণের ফলে পাবলিক চিকিৎসা করতে পারছে না, ফিরে আসছে। হসপিটালগুলোতে ডাক্তার নেই, নার্স নেই, পরিষেবা পাচ্ছে না জনগণ। সেটা কি করবে? সেটা কি হলো? 2-4টে ওষুধের দাম কমিয়ে দিয়েছেন, স্বাস্থ্য পরিকাঠামোর একেবারে উন্নতি হয়ে গেছে। 75টা মেডিকেল কলেজ, 75,000 মেডিকেল সিট বাড়াবে বলছে। একটা প্রাইভেট কলেজে পড়তে গেলে 1 কোটি টাকা লাগে, একটা ডাক্তার বাড়াতে গেলে। কিসের খরচা এইসব? সরকারের কোনো কন্ট্রোল আছে এখানে? কোনো কন্ট্রোল আছে সরকারের? গরিব ঘরের ছেলেমেয়েরা পড়তে পারবে? একেবারে তাই। এটাই স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি? বড় বড় বিল্ডিং করে দিলাম, 5 তলা 6 তলা বিল্ডিং হলো, সেটা কর্পোরেটদের পয়সা বেড়ে গেল। আজকে আমাদের ত্রিপুরার অধিকাংশ কলকাতায় যেতে হয়। আমাদের সময় প্রায় শেষের পথে, একেবারে আপনাদেরকে থামাতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, উত্তম বাবুকেও ধন্যবাদ এবং সেই সঙ্গে স্বপন বণিক আপনাকেও ধন্যবাদ। আমাদের প্রায় শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বাজেট নিয়ে আমরা আবারও নজর রাখবো, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।